সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট পার্বত্য রাজ্য। সিকিমের পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল, উত্তরে তিব্বত এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ দ্বারা বেষ্টিত। পাহাড়ে ঘেরা এই রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। সিকিমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এক কথায় সেখানকার সৌন্দর্যের কোনো ইয়ত্তা নেই। চলুন এক নজরে দেখে আসি স্বাধীন সিকিমের ইতিহাস। স্বাধীন সিকিমের ইতিহাস শুরু হয় 1642 সালে। সিকিমের আদিবাসীরা তাদের রাজাকে চুগিয়াল হিসেবে অ্যাড্রেস করত। ফুনসক নেমগালি সিকিমের আধুনিক ইতিহাসের সূচনা করেন। তার সময় সিকিম একটি স্বাধীন সমৃদ্ধ রাজ্য ছিল এবং এটি ভুটান, তিব্বত এবং নেপালের মধ্যে অবস্থিত ছিল। 1890 সালে ব্রিটিশদের সাথে তাদের একটি চুক্তি হলে সিকিম ব্রিটিশ ভারতের প্রোটেক্টরেট হয়ে যায়। স্বাধীন ভারতের সময় সিকিম স্বাধীন রাজ্য হিসেবে টিকে ছিল, তবে অনেক চড়াই উতরে পাড়ি দিয়ে 1975 সালে একটি গণভোটের মাধ্যমে ভারতীয় প্রজাতন্ত্র অন্তর্ভুক্ত হয়ে যায় সিকিম। সিকিমের ইতিহাস অনেক বিস্তৃত, যা একটি এপিসোডে শেষ করা কখনোই সম্ভব না। এই এপিসোডে আমরা আলোচনা করব সিকিমকে ভারত কিভাবে তাদের কুক্ষিগত করল। প্রথমে দেখি সিকিম ভারতের সাথে যুক্ত হওয়ার পেছনে সিকিমের স্থানীয় কারা ভারতের সাথে ষড়যন্ত্রে জড়িত ছিল। সিকিমের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে সরাসরি যারা জড়িত ছিলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন কাজী লেন্ডুক দর্জি। তিনি সিকিমের জাতীয় কংগ্রেস দলের নেতা ছিলেন এবং ভারতের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে সরাসরি তিনি কাজ করেছিলেন। তিনি সিকিমের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন বহুদিন এবং চুগিয়াল বা রাজার শাসনের বিরুদ্ধে ছিলেন। তার নেতৃত্ব ভারতের সমর্থনে আন্দোলন শক্তিশালী হয় এবং পরবর্তীতে তিনি সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তারপর আসি ললিতা প্রসাদ দেবকুটার প্রসঙ্গে। তার ব্যাপারে সরাসরি অভিযোগ না থাকলেও তিনি ছিলেন সিকিমের প্রথম প্রধানমন্ত্রী। তার সময় ভারতের সঙ্গে সিকিমের সম্পর্ক আরো মজবুত হয়, যদিও তিনি প্রাথমিকভাবে সিকিমের স্বায়ত্তশাসন রক্ষার পক্ষেই ছিলেন। পরবর্তীতে তারই শাসনের অধীনে সিকিমের ভারতীয় প্রভাব বৃদ্ধি পায়। এজন্য কিছু বিশ্লেষক তাকেও দোষী সাব্যস্ত করেন। এবার দেখি সিকিমকে ভারত কিভাবে তার কুক্ষিগত করল এবং এর পেছনে ভারতের হয়ে কারা গুটি চালিয়েছিল। জওহরলাল নেহেরু সিকিমের ভৌগোলিক এবং কৌশলগত গুরুত্ব বুঝতে পেরে 1950 সালে সিকিমের রাজার সাথে একটি চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমে সিকিমকে ভারতের প্রোটেক্টরেট হিসেবে ঘোষণা করা হয়, যেখানে সিকিমের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা এবং যোগাযোগের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসে। নেহেরু সিকিমকে সরাসরি দখল না করে প্রোটেক্টরেট বানিয়ে কৌশল নিয়ন্ত্রণে রাখেন, যাতে সিকিমের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের প্রভাব বজায় থাকে। এভাবে তিনি সিকিমকে ধীরে ধীরে ভারতের নিয়ন্ত্রণের আওতায় আনেন। সরাসরি দখল না করেও তিনি সেটা করতে পেরেছিলেন এই প্রোটেক্টরেট বানিয়ে। ঠিক একই কায়দায় স্বৈরাচারী হাসিনার সময় নরেন্দ্র মোদী বাংলাদেশকে সিকিম বানাতে চেষ্টা করেছিল, যদিও সে ব্যর্থ হয়েছে। ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেই সিকিমের আভ্যন্তরীণ অসন্তোষকে কাজে লাগিয়ে চুগিয়াল শাসকদেরকে দুর্বল করতে শুরু করেন। বিশেষত নেপালি জনগোষ্ঠী যারা চুগিয়ালের শাসনে অবহেলিত ছিল, ইন্দিরা গান্ধী সিকিমের নেপালি জনগণকে উস্কানি দিয়ে চুগিয়ালের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলেন। 1973 সালে সিকিমে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যার সুযোগে ইন্দিরা গান্ধী সেনাবাহিনী পাঠিয়ে চুগিয়ালের ক্ষমতায় একেবারে সংকীর্ণ করে দেন। 1975 সালে পরিকল্পিতভাবে একটি গণভোটের আয়োজন করেন, যেখানে সিকিমের সাধারণ জনগণ ভারতের সাথে যোগদানের পক্ষে ভোট দেন। এভাবে ইন্দিরা গান্ধী কৌশলে সিকিমকে ভারতের সাথে যুক্ত করেন। সিকিম হয়ে ওঠে ভারতের 22তম অঙ্গরাজ্য, আর এর মাধ্যমে সমাপ্তি ঘটে স্বাধীন সিকিমের এক ইতিহাসের দাস্তান। অন্য একটি পর্বে আলোচনা করব বাংলাদেশকে কিভাবে সিকিম বানাতে চেয়েছিল ভারতের নরেন্দ্র মোদী সরকার।